নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেকদিন দিয়ে একটা রিকোয়েস্ট আসছে, দিদি প্রেগন্যান্সি পেয়েছি, কিভাবে হেলদি থাকা যায়, কিছু নিয়ম কিছু টিপস বললে ভালো হয়, এই নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে। কিছু নিয়ম বলবো কেমন ভাবে থাকলে প্রেগন্যান্সিটা হেলদি পাবেন বা প্রেগন্যান্সিটা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার বাচ্চাটি সুস্থ থাকবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন পাশে থাকতে হলে। তো আসুন ভিডিওটিতে যাওয়া যাক। তো প্রেগন্যান্সি হেলদি রাখার প্রথম যে টিপসটি দেবো সেটি হলো ফলো আপ। ফলো আপ মানে কি? রেগুলার চেক আপ। তো দেখুন, আমরা অনেকে এরকম ভাবি প্রেগন্যান্সি তো এসছে, কোনো রোগ অসুখ হয়নি, তো ডাক্তার কেন দেখাবো। প্রথমের যে দিনগুলো ছিল, মানে আমাদের ঠাম্মা দিদাদের সময়, যে ওনারা ডাক্তার কবিরাজ করতেন না, কারণ ঠাম্মা দিদারা যে খাবারগুলো নিত সেগুলো প্রচন্ড হেলদি আর প্রচন্ড উর্বর, মানে এত কীটনাশক এত জীবাণুনাশক ইউজ করা হতো না। তো অনেক জোর ছিল আমাদের খাওয়া দাওয়াতে সেই সময়। তো তখন দরকার ছিল না ডাক্তার দেখানোর, বা সেই সময় এত ডাক্তার কবিরাজও ছিল না, যার জন্য আমরা সেই সময়টাতে এত প্রেফার করা হতো না। কিন্তু এই সময়, এখনকার সময় পরিবর্তন হয়েছে, পুরোপুরি আলাদা। আমরা বাইরে যে খাবার দাবার গুলো নিচ্ছি বা ঘরেই যে খাবার দাবার গুলো বানাচ্ছি, সেগুলো একেবারেই আমাদের জন্য, মানে সেই পুষ্টি, সেই যে একটা মিনারেলস, একটা ভিটামিন দরকার, পুরো খাওয়া দাওয়াটা থেকে আমরা নিতে পারি না। তার জন্য ডাক্তারের ওষুধ প্রচন্ড পরিমাণে দরকার প্রেগনেন্সির টাইম। প্রেগনেন্সিতে আমাদের রেগুলার চেক আপে থাকা প্রচন্ড দরকার। মানে কখন কি হচ্ছে আমাদের শরীরের সাথে সেটা আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না, সেটা একমাত্র আমাদের ডাক্তাররাই বুঝতে পারবে। তো একটা রেগুলার বা প্রতি মাসে নিয়ম করে ডাক্তার দেখানোটা খুব দরকার। প্রথমেই আপনি প্রেগনেন্সি পেয়েছেন, তো অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। রুটিন মাফিক কিছু চিকিৎসা থাকে, কিছু টেস্ট পরীক্ষা নিরীক্ষা থাকে, প্রথমে সেগুলো করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রেগনেন্সিটা কতদিনের সেটা তো জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিতরে টুইন এসছে কি সিঙ্গেল শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করেছে সেটা জানা খুবই দরকার। তার জন্য অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার আপনাকে যে প্রেসক্রাইব করবে ওষুধ বিষুধগুলো, সেগুলো আপনাকে নিতে হবে। এই জন্য একটা রুটিন মাফিক চেক আপ আপনার জন্য অবশ্যই দরকার। প্রেগনেন্সি আসলে তো অবশ্যই আপনাকে ডাক্তারকে দেখাতে হবে, আর প্রতি মাসে নিয়ম করে একবার ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। দ্বিতীয় টিপসটা এটাই বলবো যে আপনাকে খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে। একটা কোয়ান্টিটি মাফিক, একটা হাইজিন মেপে আপনাকে খাওয়া দাওয়া নিতে হবে। দেখুন, আমরা কি করি প্রেগনেন্সির টাইমে, অনেক সময় ভালো খাবার নেওয়ার জন্য আমরা অনেক বাইরের জাঙ্কও নিয়ে নিই। মানে এইরকম ভাবি যে বাইরের জাঙ্ক নেব, যেটা আমার ভালো লাগছে সেটা নেব, কিন্তু বাইরের খাবারটাও খেলে অসুবিধা হবে না। না, একেবারেই না। প্রেগনেন্সির টাইমে বাইরের খাওয়া দাওয়াগুলো একেবারেই নিলে হবে না। এমন অনেক কিছু খাবার দাবার আছে যেগুলো প্রেগনেন্সির টাইমে নিতে নেই। তো এই ভিডিওটা স্পেসিফিক একটা ভিডিও আমি করে রেখেছি চ্যানেলে, যে প্রেগনেন্সিতে কি কি নিতে নেই আপনার জন্য ক্ষতিকর। ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আর হাইজিন মেনটেন করে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। যখনই খাবেন আপনি হাতটা ধুয়ে খান। যখনই কিছু ফল শাকসবজি আপনি রান্নার জন্য নিচ্ছেন বা ফল খাচ্ছেন, সেগুলো একটু ধুয়ে খাওয়া দাওয়া করুন। আর প্রচন্ড পরিমাণে লবণ আপনি নেবেন না, মানে লবণ জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করবেন। আর পরিমাণটা একটুখানি দেখে খাবেন। দেখুন, প্রেগনেন্সির টাইমে আমাদের আলাদা করে 300 থেকে 350 ক্যালোরি বেশি দরকার হয়, তার থেকে বেশি একেবারেই না। তো অনেক সময় কি করতে থাকি, প্রচন্ড পরিমাণে খাওয়া দাওয়া করে থাকি বা বারবার খেতে থাকি। তো দেখুন, বারবার খাওয়াটা খুবই জরুরি। 6 থেকে 7 বার আপনাকে নিতে হবে মিল, কিন্তু তার বেশি একেবারেই না। আর প্রচন্ড ভারী একসাথে আপনাকে দিলে হবে না। জলটাও আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। যদি আপনার ঘরে ফিল্টার থাকে বা বাইরের ক্যানের জল আপনি নেন তাও ভালো, না হলে আপনি ডাইরেক্ট ট্যাবের জল ইউজ করবেন না। জলটাকে ফুটিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা করে তারপরে নেবেন। তৃতীয় টিপস এটাই বলবো, আপনার শরীরে হিমোগ্লোবিন লেভেলটা অনেকটা হাই রাখতে হবে। না হলে কি হবে, প্রেগনেন্সি টাইমে মাথা ঘুরবে, আপনার প্রেশারটা অনেক সময় হাই হয়ে যেতে পারে, আর আপনার প্রচন্ড একটা লো ফিলিং হতে পারে, মানে কি দুর্বল একটা ভাব থাকতে পারে, বমির ভাবটা বেশি হতে পারে, শরীরে রক্ত কমে গেলে আপনার বাচ্চার সমস্যা হতে পারে। তো এইগুলো একটুখানি লক্ষ্য রাখবেন, শরীরে হিমোগ্লোবিনের লেভেলটা যেন একেবারেই প্রথম থেকে ঠিক থাকে। আর আপনি যখন দেখছেন আপনার নখটা অনেকটাই সাদা হয়ে গেছে বা গা হাত পা একটু সাদা ভাব দেখা দিচ্ছে, তো ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। বা মাথা ঘোরার সমস্যা, একটুতেই দুর্বল লাগার সমস্যা, এইরকম যদি থাকে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, কারণ প্রেগনেন্সির টাইমে হিমোগ্লোবিনটা একটু হাই থাকলেই ভালো। চতুর্থ এটাই বলবো, প্রপার একটা রেস্ট আপনাকে নিতে হবে।
কারণ কি দেখুন, প্রেগনেন্সির টাইমে আমাদের রাত্রে অনেক সময় ঘুমটা হয় না, মানে অনেক মহিলার এমন আছে যাদের রাত্রে ঘুমটা একেবারেই হয় না প্রেগনেন্সির টাইমে। তো দিনে যখন আপনার এরকম ঘুম ঘুম ভাব লাগছে বা বসে আছেন, তো একটু ঘুমিয়ে নিন, কোনো অসুবিধা নেই। 7 থেকে 8 ঘন্টা প্রপার ঘুম আপনাকে নিতে হবে বা প্রপার রেস্ট করতে হবে। দেখুন, প্রেগনেন্সি টাইমে আপনি একেবারেই শুয়ে থাকবেন না, আপনি অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ কেমন? হালকা নিজের কাজগুলো করতে পারেন, ভারী কিছু বওয়ার দরকার নেই, কিন্তু হালকা একটু চলাফেরা, হালকা নিজের কাজগুলো করা, এগুলো করতেই পারেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু রেস্ট আপনাকে প্রপার নিতে হবে, সেটা একটু লক্ষ্য রাখবেন যে প্রপার রেস্ট আপনি নিচ্ছেন কিনা, মানে ঘুমটা 7 থেকে 8 ঘন্টা হচ্ছে কিনা। রাত্রে যদি ঘুমের সমস্যা হয় বা আপনার বিপি অনেক সময় বেড়ে গিয়ে থাকে, তার জন্য রাত্রে ঘুম হবে না, তার জন্য দিনে আপনি একটু ঘুমিয়ে নিন বা রেস্ট নিন। পঞ্চম বা 5 নম্বরে এটা বলবো, চা কফি একটু খাওয়া ছেড়ে দিন। মানে প্রেগনেন্সির টাইমে না ঘুমের সমস্যা, যেটা আমি বললাম, তো চা কফি আপনি যত নেবেন আপনার শরীরকে উত্তেজিত করবে, উত্তেজক চা কফিটা একটা, তো আপনার ঘুমটা একদমই কমিয়ে দেবে। সেই জন্য বিশেষ করে চা কফি যদি নিয়েও থাকে তো খাওয়ার 2 ঘন্টা পরে নেবেন। আর সন্ধ্যে 6টার পর থেকে একেবারেই কোনো চা কফি নেবেন না। সন্ধ্যে 6টার পর থেকে চা কফি নিলে আপনার শরীরটা মানে অনেকটাই উত্তেজক হয়ে যাবে, যার জন্য আপনার ঘুমটা আসবে না। আর প্রেগনেন্সির জন্যও এতটা ভালো না চা কফি নেওয়া। তো চা কফি আপনি যদিও নিয়েও থাকেন তাহলে সকালের দিকে একটু নিন, খালি পেটে নিলে একেবারেই হবে না। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট বা আয়রনের বড়ি, এটা আপনাকে নিতেই হবে। ডাক্তার তো আমাদের অবশ্যই রেকমেন্ড করে লিখে দেয়, কিন্তু আমরা অনেক সময় কি ভাবি যে আমাদের শরীরে আয়রনের তো একেবারেই কম নেই মনে হয়, আমরা ঠিকঠাক খাওয়া দাওয়া করছি, বাইরে থেকে যা খাওয়া দাওয়া আমরা নিচ্ছি শরীরের জন্য, তো সেইটা একেবারেই পরিপূরক আয়রনের বড়ি আলাদা করে কি নেব, কিন্তু না, একেবারেই না। প্রেগনেন্সির প্রথম মাস থেকে যে কদিন আপনি বাচ্চাকে দুধ খাওয়ান বা বাচ্চার বয়স 6 মাস পর্যন্ত, এইটা একটা কম্পালসারি আপনাকে নিতেই হবে আয়রনের বড়ি। আয়রনের বড়ি নিলে বা ফলিক অ্যাসিডটা নিলে আপনার যে দুর্বল ভাবটা, মাথা ঘোরা, এগুলো হয় না, আর বাচ্চার বার্থ ডিফেক্টকে আটকায়। তো অবশ্যই আপনাকে এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট বা ফলিক অ্যাসিডটা, আয়রনের বড়িটা আপনাকে কন্টিনিউ করতে হবে, আপনাকে নিতে হবে। একদম লাস্ট যে টিপসটা দেব সেটা হলো মানসিক চিন্তা ভাবনা বা মানসিক চাপ বা স্ট্রেস, এইটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। দেখুন, আপনার আশেপাশে অনেকেই এমন আছে যে প্রেগনেন্সির টাইমে আপনাকে অনেক কিছু বলবে যে এই করবেন না, ওই করবেন না, বা এই করলে ভালো হবে, ওই করলে ভালো হবে, কিন্তু প্রপার আপনি সেটা বুঝবেন যে আপনার জন্য ভালো কিনা বা আপনার জন্য কোনটা ভালো, সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। আর ডাক্তার আপনাকে যেটা বলছে অবশ্যই সেটা মেনে চলবেন, কারোর কথা শুনে সেটা একেবারেই স্কিপ করবেন না। কারণ শেষ মুহূর্তে গিয়ে ডাক্তারই সর্বশ্রেষ্ঠ, আপনার জন্য যেটা রেকমেন্ড করবে, যেটা বলে দেবে, সেটাই আপনার জন্য পুরোপুরি সবকিছু ঠিক করার জন্য ডাক্তারের কথা মেনে চলবেন। আর মানসিক চাপগুলো একেবারেই নেবেন না বাইরে থেকে কারোর থেকে দেওয়া, চিন্তা ভাবনা মুক্ত থাকবেন, তাহলে বাচ্চাটাও ভালোভাবে, বাচ্চার গ্রোথটা দ্রুত হবে বা বাচ্চাটা ভালোভাবে বেড়ে উঠবে, আপনার শরীরের কোনো সমস্যা হবে না, তো বাচ্চাটাও সুস্থ থাকবে, তারও শরীরের কোনো সমস্যা হবে না। তো এই টিপসগুলি ছিল আপনার জন্য, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকতে হলে। আসুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।